সবার আগে জানিয়ে রাখতে চাই, আমার কিছু শারীরিক সমস্যা মাঝে মাঝে দেখা দেয়, যার মধ্যে একটা হচ্ছে যে আমি অনেক সময় কথা বলতে পারি না, আমার জিভ ভার হয়ে আসে। তা আমার এখন অনেকগুলো শারীরিক সমস্যা দেখা দিয়েছে, যার মধ্যে এই জিভ ভার হয়ে আসা সমস্যাটা দেখা দিয়েছে। অনেক শব্দ হয়তো উচ্চারণ করতে আমার সমস্যা হতে পারে, অথবা অনেক শব্দ হয়তো আপনাদের বুঝতে সমস্যা হতে পারে। আশা করি আমার অবস্থাটা বুঝবেন আপনারা, গালাগালি করবেন অন্তত। তা আজ আমি যেই ব্যাপারটা নিয়ে কথা বলবো, এটা হচ্ছে পুরো দুনিয়ার মানুষজনের কাছে সবচেয়ে বেশি উপভোগ করার মতো একটা শব্দ, বারমুডা ট্রায়াঙ্গেল। কিন্তু সব কিছু বলার আগে বা কোনো কিছু শুরু করার আগে আমি আমার পয়েন্ট অফ ভিউ থেকে বলতে চাই আপনাদেরকে যে বারমুডা ট্রায়াঙ্গেল একটা রাবিশ, আর কিছু না। এবার আসি আমি কথায়। বারমুডা ট্রায়াঙ্গেলের অবস্থানটা হচ্ছে আপনার ফ্লোরিডা, পুয়ের্তো এবং বারমুডা, এই তিনটা এলাকাকে নিয়ে অদৃশ্যমান কল্পনা করা একটা এরিয়া, ত্রিকোণ ভিত্তিক একটা এরিয়া। এটাকে বারমুডা ট্রায়াঙ্গেল বলা হয়। এবং ধীরে 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 এটার ব্যাপারে লেজেন্ড বা এটার ব্যাপারে গল্প বা মিথ প্রকাশ হতে শুরু করে আস্তে আস্তে। এবং প্রথম সম্ভবত এই গেল শতকেই, হয়তো 50, 60 বা 70 সালে যে কোনো একটা ম্যাগাজিনের মাধ্যমে মানুষজন এই ডেভিলস ট্রায়াঙ্গেল নামে এই ব্যাপারটা জানতে পারে প্রথমে। আর আমরা তো বলেছি বা আমরা জানিও, রহস্যময় জিনিসের প্রতি মানুষের আগ্রহ অনেক, কনস্পিরেসি থিওরির পিছনে মানুষের আগ্রহ অনেক। অনেকেরই আমাদের দেশে বারমুডা ট্রায়াঙ্গেল নিয়ে অনেক অনেক রকমের আগ্রহ, অনেক রকমের রিসার্চ তারা নিজেরা করেছেন। কিন্তু আসল ব্যাপারটা হচ্ছে এটা একটা হোক্স, এটা কিচ্ছুই না। এইখানে আশেপাশে যতগুলো ঘটনা ঘটে বা এই রিজনের উপরে যতগুলো ঘটনা ঘটে, সবগুলো ঘটনার পেছনে কোনো না কোনো কারণ আছে। মানে এক্স্যাক্টলি এই জায়গাটা খুব খারাপ, ব্যাপারটা কিন্তু এরকম না। অনেক সময় বলা হয় যে এখানে নাকি প্রথমে এখানে একটা ঘোস্ট শিপ দেখা গিয়েছিল ম্যারি সেলেস্ট নামে। তো পরবর্তীতে কিন্তু এটা খুবই স্পষ্ট বা ক্লিয়ার হয়ে যায় যে এটা হচ্ছে একটা ইন্স্যুরেন্স স্ক্যাম ছিল। অনেক বেশি ইন্স্যুরেন্স করা ছিল এবং একটা দুর্ঘটনায় পড়লে অবভিয়াসলি আপনি ইন্স্যুরেন্স মানিটা পাবেন না, কম তো পাবেন, অনেক বেশি পাবেন। এক্স্যাক্টলি এই ঘটনাটা ঘটে টাইটানিকের ক্ষেত্রেও। আমরা অনেকেই বিশ্বাস করি, ঠিক আছে, কিন্তু যদি আমার কথা বলেন তাহলে আমি তো জানি কি হয়েছে। তো টাইটানিকের ক্ষেত্রে অরিজিনালি টাইটানিক কিন্তু ওই সময়ে সাগরে নামেনি, ওটা ছিল অন্য একটা শিপ, দেখতে ঠিক টাইটানিকের মতো। এবং খুব দ্রুত টাইটানিককে মানে সমুদ্রে ভাসাতে হবে, যেহেতু ডেট কাছাকাছি চলে আসছে। মালিক পক্ষ ঠিক দেখতে হুবহু দেখতে আরেকটা জাহাজ ছিল, সম্ভবত এটার নাম অলিম্পিক। ওইটাকেই ভালো মতো রিপেয়ার করে সব কিছু করে ওইটাকেই টাইটানিক বলেই চালিয়ে দেয়। এবং যেটা ধারণা করা হয় যে তাদের মূল প্ল্যান ছিল, এটা যদি কোনো সময় একটু কলাপস করে, মানে এটা যদি কোনো দুর্ঘটনা ঘটে, তাহলে হচ্ছে কি এটা দ্বারা ইন্স্যুরেন্স মারি তারা নিতে পারবে। কিন্তু তাদের মেইন প্ল্যান কিন্তু এটা ছিল না যে তারা ডেলিভারিটি কোনো ঘটনা ঘটাবে, না, এরকম না। তারা এটা জানতো যে এইখান থেকে এখন এটা যাত্রা শুরু করবে টাইটানিক, যেটা অ্যাকচুয়ালি অলিম্পিক আমার ধারণা মতে। সেটা এখান থেকে গন্তব্যে পৌঁছাতে এটা একটা ক্ষতি হবে, কিন্তু গন্তব্যে তারা পৌঁছে যাবে। এটার যে কোনো একটা মানে ইঞ্জিন থেকে শুরু করে যে কোনো একটা সমস্যা দেখা দিতে পারে, এবং তখন তারা একটা বড় ধরনের ইন্স্যুরেন্স মানি তারা নিতে পারবে। একসাথে ট্যুরটাও কমপ্লিট হবে, ইন্স্যুরেন্স মানিটাও তারা পাবে। এটা তাদের প্ল্যান ছিল। কিন্তু আল্লাহর হিসেব নিকাশ এবং শয়তানদের হিসেব নিকাশ তো একদমই আলাদা। যাই হোক, তো অনেক সময় দেখা গেল যে ওই জায়গাতে যে সমস্ত খালি নৌযান পাওয়া যেত, এগুলো ম্যাক্সিমামই ছিল যে ইন্স্যুরেন্স স্ক্যাম। কিন্তু এর বাইরেও 2-3টা ঘটনা ঘটে, 2-3টা প্রাকৃতিক ঘটনা ঘটে। আমরা বাংলাদেশে বসে তো কিছু বুঝবো না। এখন এই মুহূর্তে আমরা যারা শুনছি, আপনারা কেউ তো আর উপকূলে নেই, তাই না? উপকূলে নেই, অথবা আপনারা এই মুহূর্তে কেউ মাঝ সমুদ্রও নেই বা গভীর সমুদ্র বন্দরও নেই। আপনারা যে যার মতো নিজেদের সেফ এনভায়রনমেন্টে আছেন। সেফ এনভায়রনমেন্টের থেকে কখনোই আনসেফ এনভায়রনমেন্টের ব্যাপারে আমরা বুঝতে পারবো না। তখন আমাদের মনে হয় আরে এটা কি। কিন্তু আপনার লঞ্চে ওঠেন,
লঞ্চে চলেন, লঞ্চে ভ্রমণ করেন, কোনো অসুবিধা নাই। মাঝ নদীতে আসছেন, চারপাশে কোনো কিছু দেখা যায় না, শুধু পানি আর পানি। তখন আসলেই মনে হয় যে পৃথিবীটা গোল। তখন কিন্তু আসলে এরকমই লাগে, কারণ ওদিকে তাকাবেন কিচ্ছু দেখা যায় না, এদিকে তাকাবেন কিচ্ছু দেখা যায় না, শুধু পানি আর পানি। আর ওই সময় যদি ঝড়ের কবলে পড়েন, আপনি কোন বেটা সাহসী দেখা যাবে তখন। তো ওই ঝড়ে দেখবেন মৃত্যু জিনিসটা কেমন। তখন আপনি এমন এমন ঘটনা দেখবেন আর এমন এমন অভিজ্ঞতার সাক্ষী হবেন যেটা জীবনের সেকেন্ড টাইম হবেন না আপনি। এই জন্যই বললাম যে আমরা কখনো সেফ এনভায়রনমেন্টে বসে আনসেফ এনভায়রনমেন্টের ব্যাপারটা বুঝতে পারবো না। তো সমুদ্র কিন্তু একটা সেফ জায়গা না, সমুদ্র কিন্তু একটা আনসেফ এরিয়া। পানির নিচে কখন কোথায় কী হচ্ছে আপনি জানবেন না। এখন ধরুন কথার কথা, আপনি এই মুহূর্তে গভীর সমুদ্র বন্দরে আছেন, বা সেখান থেকে আরও এত দূরেই আছেন। ধরুন যেই সমস্ত জায়গায় ঘূর্ণিঝড়গুলো সৃষ্টি হয় অক্ষরেখার একদম মাঝ বরাবর, এবং দেখা গেল যে আপনার বে অফ বেঙ্গলের যে সমস্ত জায়গায় আপনার ঘূর্ণিঝড়গুলো শুরু হয়, অ্যাকচুয়ালি ওই সমস্ত জায়গা কিন্তু রুট না, ওগুলো কিন্তু রুট না, জাহাজ চলাচলের জন্য কিন্তু ওগুলো রুট না। এখন আপনি এখানে কিন্তু যেতে পারবেন না। আপনি যাবেন কীভাবে? আপনার কাছে সেই পরিমাণ ফুয়েল আছে নাই, কিন্তু তারপর ধরলাম আপনি গেলেন, যখন ঝড়টা উঠবে আপনি কি বাঁচবেন? মনে হয় তো বাঁচবেন না। এবং আপনি ওই গভীর সমুদ্রের দিকে যখন যাবেন, তখন ধীরে 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 আপনি ওই গভীর সমুদ্রের কাছে যাবেন, এবং ওই গভীর সমুদ্রের সভ্যতাই আপনি দেখবেন। আমরা পানির দুনিয়ার নিচে কি আছে আমরা কিচ্ছুই জানি না, আল্লাহর রাস্তায় আমরা কেউই কিছু জানি না। তবু আমরা মাটির উপরে থেকে একটা পাটা দেখাই যে আর এই লোক তো ভুয়া কথা বলে। আমার কথাই বলতেছি, কারণ যে ওয়ার্ল্ডটা কেউ দেখে নাই, সেই ওয়ার্ল্ড না দেখলে কিন্তু বুঝতে পারবে না কীরকম। এখন কোনো কিছু দেখা আর না দেখা কিন্তু কঠিন না, চাইলে মানুষ যে কোনো কিছুই হাসিল করতে পারে, তাই না? মানুষ চাইলে দেখতে পারে। তো আপনি কিন্তু পানির নিচে ডুব দিয়ে কিছু দেখতে পাবেন না আনলেস যতক্ষণ মতো পানিটা একদম পরিষ্কার না হয়। এবং পানির ভেতরের অন্ধকারটা কেমন, এইটা যেই দিন আপনি ফিল করবেন, ওই দিন বুঝতে পারবেন যে ভয় কাকে বলে, আননোন ভয়টা কেমন লাগে। এখন বারমুডা ট্রায়াঙ্গেলের এই এরিয়াতে সারফেসের নিচে প্রচুর পরিমাণ গ্যাস আছে, এবং অনেক সময় হয় কি যে মিথেন গ্যাসগুলো যখন পানির উপরে চলে আসে, পানিতে যে ধরনের ডাইলুশন ঘটে ওই সময়, তখন পানির ডেন্সিটি কমে যায়। লোহা কিন্তু পানির উপরে ভাসে, তাই না? কিন্তু সেই লোহা কখন ভাসবে, কীভাবে ভাসবে, সেটা ডিপেন্ড করে সেই লোহার আকৃতির উপরে এবং পানির ডেন্সিটির উপরে, তাই না? আমি মূর্খ মানুষ, পড়ালেখার ব্যাপারে কম জানি, জাস্ট বেসিক একটা কথাটা বললাম, ভুল হলে মাফ করে দেবেন। তো লোহার তো ভাষার কথা পানির উপরে, তাই না? ডেন্সিটি আছে এবং লোহার যে আকার আছে তার কারণে। কিন্তু যখন পানির ডেন্সিটি কমে যাবে এরকম ডাইলুশনের কারণে, তখন আপনার ওইখানে অটোমেটিকই জাহাজ ডুবে যাবে, কারণ ওই জাহাজ পানির উপরে ভেসে থাকার কথা। কিন্তু যখন সেখানে পানি ডাইলুট হয়ে যাবে, পানির ডেন্সিটি কমে যাবে, তো সেই ডেন্সিটি কমে যাওয়ার কারণে কিন্তু আর ওই লোহা ভাসবে না, সেটা ডুবে যাবে, এটা অটোমেটিক। এবং এটা প্রমাণিত বারমুডা ট্রায়াঙ্গেলে মিথেন বা অন্যান্য গ্যাস দ্বারা কিছু এরিয়া বা কিছু জায়গা এমনভাবে ডাইলুট হয়ে যায়, ওইখানে পানির ডেন্সিটি কমে যায় এবং ওইখানে যে কোনো জিনিস ডুবে যাবে, কারণ সেই জায়গার জন্য ওই জাহাজ তৈরি না। এবার আসি ফ্লাইট 19 নিয়ে, যেটা হচ্ছে মেইনলি যেটা নিয়ে সবচেয়ে বেশি ফোকাস। ফ্লাইট 19 আপনি সবার আগে আপনাকে বুঝতে হবে যে প্লেনগুলো কীভাবে তৈরি করা। তখনকার প্লেন আর এখনকার প্লেনের মধ্যে কিন্তু বিস্তর তফাৎ। তখন প্লেনে যে ধরনের কম্পাস ব্যবহার করা হতো, ওই কম্পাস কিন্তু এখন জীবনেও কেউ ব্যবহার করবে না, ইভেন আপনি ব্যবহার করবেন না লোকালি, কারণ ওই কম্পাসগুলো কিন্তু ভুল এরর দেখায়। এবং ওই কম্পাসগুলো যখন উপরে থাকে, আপনি যখন সারফেসের উপরে থাকবেন একরকম, আপনি যখন বাতাসে থাকবেন এবং যত ধীরে ধীরে আপনার উচ্চতা বাড়বে, আপনার উপরে গ্র্যাভিটির প্রভাব পড়বে একরকম, ম্যাগনেটিক ফিল্ডের প্রভাব পড়বে একরকম, তাই না? যখন ওই কম্পাসগুলো যখন ভুল দিক দেখাবে, তখন এদিক ওদিক ঘোরা শুরু করবে, কারণ সে ডিটেক্ট করতে পারবে না যে তার নর্থ পোল কোন দিকে, সাউথ পোল কোন দিকে। কারণ সে যখন আরও উপরে উঠে যাচ্ছে পৃথিবীর থেকে, যখন আরও উপরে উঠে যাচ্ছে, তার জন্য কিন্তু ধীরে 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 ম্যাগনেটিক পোল শিফট হচ্ছে। কারণ আপনি সার্ফেসের দিকে নামবেন, আপনার জন্য ম্যাগনেটিক পোল হচ্ছে সোজা, কিন্তু যখন আপনি উপর দিকে উঠবেন, আপনার জন্য ম্যাগনেটিক পোল কিন্তু এক এক রকম। দিক ঠিকই আছে, কিন্তু আপনার ওয়েভটা চেঞ্জ হচ্ছে। ইমাজিনারি একটা ওয়েভ আছে, যে ওয়েভটা কিন্তু চেঞ্জ হচ্ছে আপনার জন্য।
তো ফ্লাইট 19 যেটা তাদের রেডিও কন্ট্যাক্ট থেকে জানা যায় যে তারা মানে এমন কিছু সার্কামস্ট্যান্সের শিকার হয় যে তাদের সামনে ঝড় ছিল যেটাকে টার্বুলেন্স বলে, এবং ওই ঝড়ের মধ্যেই তারা হারিয়ে যায়। এবং তদন্তের পরে এই রিপোর্টটা পাবলিশ হয়, যেটা হিউম্যান এরর এবং সেই সাথে হচ্ছে আপনার কলকবজার এরর এবং সেই সাথে ব্যাড ওয়েদার। আপনাকে আমি একটা কথা বলি, আকাশে যে মেঘ আমরা দেখি, আপনার কি মনে হয় মেঘটা নরম? একবার কল্পনা করেন না যে আসমানে বিদ্যুৎ চমকাচ্ছে এবং সেই বজ্রপাত যখন মাটিতে এসে পড়ছে সেটা কত হাজার কত লক্ষ কিলো ভোল্টের, বলেন তো। তাহলে উপরে এমন কোন ঘটনা ঘটছে যে সেই মেঘ এমন বিভীষিকাময় বজ্রপাত ঘটাতে পারে? কি ঘটনা ঘটে এখানে? ওইখানে তো বিশাল বিশাল সব নদী, জানেন। আসমানে আপনি যে মেঘ দেখছেন এগুলো মেঘ নেই, এগুলো এক একটা নদী, ভাসমান নদী। এগুলোর মধ্যে টনের পর টন শক্তি আছে, এগুলোর মধ্যে টনের পর টন শক্তি, যে শক্তি রিলিজ হয় না। যখন রিলিজ হয় না আপনাকে বানে ভাষায় উড়ে নিয়ে যাবে। এই যে আমরা যে বৃষ্টিগুলো দেখছি এখন, এগুলো এক একটা নদী, আসমানের নদী, যেগুলো উপর থেকে নিচে পড়ছে। আর এই এত বড় বিশাল নদী যখন উপর থেকে নিচে পড়ে, আপনি আমি ডুববো না তো কে ডুববে বলেন? ভাবছেন কখনো যে আপনি এখানে বসে আছেন, বাইরে যে তুমুল বৃষ্টিটা হচ্ছে, আসমানে যে এত ঘন মেঘ, এটা যে একটা নদী, কখন ভেবে দেখছেন? ওগুলো বিশাল বড় বড় সব নদী। তো সমুদ্রের উপরে কিন্তু এই সমস্ত নদীর উচ্চতা কিন্তু পাহাড়ের চেয়ে অনেক বড়, এভারেস্টের চাইতে অনেক বড়। সিরিয়াসলি বলতেছি, যদি আপনি রিসার্চ করতে নামেন তাহলে আপনারা জানতে পারবেন। এবং আপনি যখন বড় ধরনের ফ্লাইটে থাকবেন, কমার্শিয়াল ফ্লাইটগুলো কিন্তু এরকম ঝড় এড়িয়ে চলে। আপনাকে কিন্তু ঝড়ের পাশে থাকতেই দিবে না। আপনার তখন পাইলট করবে কি, হয় ঝড়ের নিচ দিয়ে সে চলে যাবে ফাস্ট, দ্রুত, যত দ্রুত পারে, আর না হলে সে করবে কি, নিজের উচ্চতা বাড়াবে আর হালকা বাতাসে সে উড়বে। এই জন্য সে ঝড়ের উপরে চলে আসে। এই জন্যই আমার এই মুহূর্তে মনে পড়ছে না, একটা হারিকেন, সম্ভবত নামটা আমার মনে পড়ছে না, খুবই বিধ্বংসী একটা হারিকেন, নাম আমার মনে পড়ছে না, সেইটার একটা ছবি অনেক উপর থেকে তুলতে পেরেছিল, চোখের ঘূর্ণিঝড়ের চোখ বা কেন্দ্রের ছবি তুলতে পেরেছিল। আপনারা যেগুলো দেখেন তাহলে বুঝতে পারবেন যে কত ভয়ঙ্কর হতে পারে উপরে পরিবেশ। আমি তো বললামই যে আপনি যতক্ষণ পর্যন্ত মাঝ নদীতে না যাবেন এবং ঝড়ের কবরে না পারবেন ততক্ষণ পর্যন্ত বুঝতে পারবেন না। আপনি যে কুয়াশাটা এখন বাইরে দেখবেন, ওই কুয়াশাটা আপনার কাছে ভালো লাগবে, কিন্তু যখন কুয়াশাটা তীব্র হয়ে নামবে, আপনার ভিজিবিলিটি কমে আসবে 1-2 ফিটে, তখন আপনি বুঝতে পারবেন অসহায়ত্ব কাকে বলে। ঠিক আছে? তো কারণ ওই সময় আপনি যদি রাস্তায় থাকেন, একটা গাড়ি আপনাকে এসে মেরে দিয়ে চলে যাবে, আর আপনি যদি নদীতে থাকেন তাহলে তো কেল্লাফতে, হয় কোনো চরে যে উঠে যাবে আপনার লঞ্চ বা আপনার জাহাজ, অথবা সামনে কোনো জাহাজ যদি থাকেও ওই জাহাজের লাইট আপনার কাছে এসে পৌঁছাবে না, বা আপনার জাহাজের লাইটও তার কাছে যে পৌঁছাবে না, মুখোমুখি একটা সংঘর্ষ হয়ে যাবে। আমরা প্রকৃতির ব্যাপারে কিছুই জানি না। তো ফ্লাইট 19-এর ক্ষেত্রেও এরকমই, যখন তারা ওই ধরনের ঝড়ের সামনে পড়ে, ওই প্লেনগুলোর অত বেশি ভালো ক্যাপাবিলিটি ছিল না। প্লেন তো ধীরে 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 আপগ্রেড হয়েছে এখন, আর এখনকার মডার্ন যুগের প্লেনগুলো এই ঝড় তুফানের সামনে পড়লে অবস্থা খারাপ হয়ে যায়। আপনি দেখবেন যে আমাদের এয়ারপোর্টগুলোতেই ঝড়ের সময় কিন্তু ম্যাক্সিমাম টাইমে দেখবেন যে বিমানগুলো নামে না। কেন নামে না বলেন? আপনার কাছে যেটা ঝড়, সেটা তার কাছে কিন্তু সেটা বিশাল বড় একটা ব্যাপার, সেটা টার্বুলেন্স তৈরি করে। তার জন্য সে চলেই হচ্ছে রীতিমতো এমন একটা ভেলোসিটিতে, সে তার সামনের বাতাসকে পুশ করছে এত দ্রুত গতিতে যে সে একটা ফ্লাইট নিতে পারছে। মানে তার সামনে থাকা বাতাসকে সে এত জোরে তার পেছনে পুশ করে, যার কারণে সে সামনে এগিয়ে যায়। তার জন্য বাতাসের হিসেব কিন্তু আলাদা, তার কাছে মেঘের হিসাব আলাদা। ওই মেঘের মধ্যেই শক্তি উৎপন্ন হয়, যেই মেঘের শক্তি আপনি বজ্রপাত হিসেবে দেখছেন, এবং যখন দেখতেই পাচ্ছেন তো বজ্রপাত কি ঘটনা ঘটায় জানেন তো। ওই মেঘটাকে সিম্পলভাবে নেওয়ার কোনো সুযোগ নেই কিন্তু। এবং এমন এমন কিছু কিছু মেঘ আছে যে মেঘের সাইজগুলো এমন এমন হয়, এই মেঘগুলোর সাথে বাতাস থাকে, এবং এই মেঘগুলো এবং এই বাতাসগুলো এতটাই ডেভাস্টেটিং, উপরে আপনি উপরে ঘটনা কিন্তু বুঝতে পারবেন না, নিচে কিন্তু আপনার জন্য বাতাস নাই, কিন্তু উপরে কিন্তু বাতাস আছে। ওই বাতাসগুলোতেই ওই সমস্ত প্লেনগুলো ওই সময় সার্ভাইভ করা কিন্তু খুবই কঠিন। এবং বললাম না, যখন আপনার চারপাশে মেঘ ঘিরে ধরছে,
আপনি কি নিচে ডাইভ দিচ্ছেন, না উপরে উঠছেন, না ডানে যাচ্ছেন, না বামে যাচ্ছেন, নাকি কোনাকুনি নিচের দিকে ঢুকছেন, নাকি পেছনের দিকে পড়ে যাচ্ছে, আর কিচ্ছুই বুঝবেন না। আপনার সামনে তো খালি বিস্তীর্ণ মেঘ, বিস্তীর্ণ মেঘ। আপনার সামনে যে রোটর ঘুরছে, ওই রোটরের মানে রোটরের পাশ দিয়ে যে পানিগুলো আসছে স্ক্রিনে, উইন্ডোর উপরে, উইন্ড স্ক্রিনের উপরে, সেগুলো তো বারবার সরানো হচ্ছে। আপনার নিচে পানিও দেখছেন না, জমিও দেখছেন না, কিছু না। আপনি শূন্যে ভাসমান, গতিশীল, এবং আপনি এক ঝড়ের মধ্যে। অবভিয়াসলি ওই সময় এত বেশি অশান্ত পরিবেশের মধ্যে একটা সাধারণ মানুষ কম্পাসের দিকে তাকাবে কখন? আপনি তাকাবেন? মনে হয় না, কমন সেন্স সেটা বলে না। তো ফ্লাইট 19-এর কথা এটাই, এবং পরবর্তীতে এটাই বের হলো তো, যে ব্যাড ওয়েদার, হিউম্যান এরর এবং কলকবজার এরর। এই জন্য আমি আপনাদেরকে বলি, এই বারমুডা ট্রায়াঙ্গেলে আসলে কোনো রকমের কোনো ধরনের ইস্যু নেই। এটা একটা সামুদ্রিক এলাকা। এখন বারমুডা ট্রায়াঙ্গেল আপনাদের কাছে সবচেয়ে বেশি আকর্ষণীয় করার পেছনে কারণ হলো যে এটা নামটা আপনাদের কাছে হিট হয়ে গেছে, মানুষের কাছে হিট হয়ে গেছে। বারমুডা ট্রায়াঙ্গেল মানে এর আগে অনেকগুলো ঘটনা ঘটেছে, জাহাজ দুর্ঘটনা ঘটেছে, ওই যে ফ্লাইট 19 হারিয়ে গেছে, এইটা সেইটা ওইটা কত কিছু। তো এই জন্য ইমাজিনারি একটা টেনশন বা ইমাজিনারি একটা ভাব চলে আসে, এবং এটার সাথে একটা অ্যাটাচমেন্ট মানুষের আছে, যার কারণে এখন মনে হয় যে এখানে আসলে এই জায়গাটা ভালো না। ব্যাপারটা কিন্তু এরকম না। ওইটা একটা কোস্টাল এরিয়া, এবং ওইখান দিয়ে এখনও জাহাজ যাতায়াত করে, ওই জায়গা দিয়ে এখনও উপরে প্লেন চলাফেরা করে। আপনারা যদি ওই ফ্লাইট রাডার ঘেটে দেখেন তাহলে দেখবেন যে ওইখান দিয়ে প্রচুর প্লেনের আসা যাওয়া আছে, ফ্লোরিডার উপর দিয়ে, বাঁশ দিয়ে, বা এমনকি ওই জায়গা দিয়েও। ওই জায়গা খারাপ হলে ওটা কেউ কিন্তু করতো না। ইভেন আপনি ভালো করে দেখেন না যে রিসেন্ট টাইমে কি কোনো দুর্ঘটনা ঘটেছে ওইখানে? ঘটে নেই। আর ওই যে ঘটনাগুলো, পেছনে যে ঘটনাগুলো, এগুলোর পেছনে কিন্তু কোনো রকমের প্রমাণ থাকে না। কিন্তু তার মানে এই না যে ক্রাকেন কোনো সময় ছিল না, অবশ্যই ছিল, অবশ্যই এখনও আছে। আপনি মারিয়ানা ট্রেঞ্চে ডাইভ দিয়েছেন, ঠিক আছে, ভালো কথা, কিন্তু মারিয়ানা ট্রেঞ্চে আপনি ডাইভ দিয়েছেন, আপনি আপনার চারপাশে হয়তো 4-5 ফিট এরিয়া দেখতে পেয়েছেন। আপনি কি পুরো সমুদ্রের তলসটা দেখতে পেয়েছেন? দেখতে পান নাই। সমুদ্রের নিচে যে গিরিখাতগুলো আছে তা দেখতে পান নাই। সমুদ্রের নিচে যে বিশাল বড় বড় গুহা, সুরঙ্গের মতো, তো এগুলো দেখেন নাই। ওইখানে অন্য এক সম্প্রদায় থাকে, ক্রাকেনও আছে, হয়তো এখন আমরা দেখি না, ছিল তো। নইলে ক্রাকেনের কথা মানুষজন কেন বলবে? কিন্তু বারমুডা ট্রায়াঙ্গেল নিয়ে এটাই আমার কথা, যে এখানে কিছু নেই। এবং আমি আপনাদেরকে বলতে চাই যে ওই থিওরির পেছনে পড়বেন না, আল্লাহর রাস্তে, এগুলো রাবিশ জিনিস। ওই উল্টা পিরামিড বা পিরামিড শেপ, এই যে ট্রায়াঙ্গেলের শেপটা কিন্তু পিরামিডের মতো, এই 3 কোণ, এগুলোকে মিলাতে যাবে না। মিলাতে গেলে না আপনার লাইফটা নষ্ট হয়ে যাবে। ভুল জিনিস নিয়ে আপনি ভাববেন। দুনিয়াতে কোনো অর্গানাইজেশন নাই, এরকম কোনো অর্গানাইজেশন নাই। কারণ এরকম যদি কোনো অর্গানাইজেশন থাকতোই, এই অর্গানাইজেশনগুলো পুরো দুনিয়াকে কন্ট্রোল করতে পারতো। অর্গানাইজেশন যদি নাই থাকতো, যদি থাকতোই, তাহলে দুনিয়াতে তাদের হিসেবে সব কিছু চলতো। এখন যদি অর্গানাইজেশন নাই দেখেই কিন্তু দুনিয়াতে কিছুই হয় না তাদের মন মতো। দেখুন, দুনিয়াতে সবচেয়ে শক্তিশালী দেশটা হচ্ছে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। সে কি কোনো কিছু করতে পারে? এখন পারে না, বাট সে কিন্তু সবচেয়ে শক্তিশালী। সে যদি আজকে বলে যে আমি বাংলাদেশের কাছ থেকে কেউ তোমরা ডলার নিবে না, এবং বাংলাদেশে থাকা সব ধরনের ডলারকে আমি বাতিল ঘোষণা করলাম, ওভারনাইটে বাংলাদেশ ফকির হয়ে যাবে। কারণ সে ধীরে 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 তার অর্থনীতির যে চাদর, পুরো দেশকে সেই চাদরে নিয়ে আসছে। তার মানে এই না যে সে পুরো পৃথিবীকে পুরো পৃথিবীকে সে ডিকটেট করবে, এরকম না। তো ব্যাপারটা হচ্ছে এরকম যে কোনো রকম এরকম আলাদা কোনো মানে অর্গানাইজেশন নেই, এবং কখনো এই উল্টা পিরামিড বা এগুলো নিয়ে ঘুরবেন না, খুব অশান্তি। হ্যাঁ, কিছু লোক এখন বলবেন যে আমি পাগল ছাগল, এটা সেটা। একটু কমন সেন্স ব্যবহার করেন প্লিজ, একটু থিওরি ব্যবহার করেন না, একটু কমন সেন্স ইউজ করেন। কমন সেন্স ইউজ করলে লাইফটা খুব শান্ত থাকে, লাইফটা খুব পরিষ্কার থাকে। একটা মানুষ যে ঘটনা দেখবে, একজন সিজোফ্রেনিক পেশেন্টও সেই ঘটনাই দেখবে, কিন্তু দুইজনের দুই রকম। এবং একজন সাধারণ মানুষ যেরকম ঘটনা দেখবে, সিজোফ্রেনিক দেখবে আরেকভাবে, এবং জিন যে আক্রান্ত সে দেখবে আরেকভাবে। দৃষ্টিভঙ্গি কিন্তু আলাদা, কিন্তু ন্যারেটিভ কিন্তু এই জন্যই ন্যারেটিভ কিন্তু আবার একই হবে না।
তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে বারমুডা ট্রায়াঙ্গেলটা কিন্তু আসলে কিচ্ছু না, প্লিজ, এটা কিচ্ছুই না। এইখানে যত ধরনের দুর্ঘটনাটা আগে ঘটেছে এগুলো অনেক সময় বাড়িয়ে বাড়িয়ে বলা। যেমন আমাদের পদ্মার মোহনায় এক ধরনের বাঘ দেখা যেত আগে, ঘূর্ণি বাঘ। তো ওই ঘূর্ণি বাঘের মধ্যে যখন লঞ্চগুলো পড়তো, তো লঞ্চগুলো সার্ভাইভ করতো না, বা বড় বড় নৌকাগুলো পড়তো সার্ভাইভ করতো না। কেন করতো না জানেন? কারণ ওই ঘূর্ণি বাঘের সাথে ওই লঞ্চ বা ওই নৌকাটার ওই স্পিড নাই যে ওই ঘূর্ণিবাগ থেকে সে বের হয়ে আসবে। কিন্তু এখনকার সময়কার যত নৌকাই হোক, যত লঞ্চই হোক, যত জাহাজই হোক, এই সমস্ত ঘূর্ণিবাগের সামনে কিছুই না। কিন্তু এই ঘূর্ণিপাকগুলো 20 বছর 30 বছর আগেও ভয়ঙ্কর ছিল, ডেডলি ছিল, কারণ আপনার সেই স্পিডটা ছিল না যে আপনি ঘূর্ণিপাকের পাশ দিয়ে চলে আসবেন, ছিল না। কিন্তু এই জন্য দেখবেন যে প্রচুর নৌ দুর্ঘটনা ঘটতো আমাদের দেশে, প্রচুর নৌ দুর্ঘটনা ঘটতো, এখনও ঘটে অহরহ। তো আপনারা যদি ইউটিউবে খুঁজে দেখেন তাহলে দেখবেন যে ঝড়ের মধ্যে আটকে পড়া প্রচুর মানুষের প্রচুর ভিডিও পাবেন। ওই লঞ্চ ভর্তি মানুষের হাহাকার কান্না, অসহায়ত্ব তখন বুঝতে পারবেন। তো এইটাই আর কি আমি আপনাদেরকে বললাম যে বারমুডা ট্রায়াঙ্গেল নিয়ে আশা করি আপনার যেই থিঙ্কিংটা ছিল এটা একটু চেঞ্জ হবে। আমি আপনাকে এনশিওর করছি যে এইখানে এমন কোনো কিছু নেই। কিন্তু হ্যাঁ, প্যাসিফিক ওশান এই জায়গাটাতে অনেক কিছু ঘটে, শুধুমাত্র হাইকমান্ডের লোকেশন এই জন্য না, এটা প্যাসিফিক ওশান, দুনিয়ার বিশাল বড় জলরাশি, এবং এই জায়গার ব্যাপারে মানুষজন এখনো পুরোপুরি জানে না। এবং এই প্যাসিফিক ওশানের মধ্যে যে কত লক্ষ আইল্যান্ড আছে তাও আপনারা কেউ বুঝতে পারবে না, কারণ এত বিশাল জলরাশি ওইখানে যদি ঢাকা শহরটা, মানে ঢাকা শহর, বাংলাদেশের কথা বলছি না, ঢাকা শহরের সমপরিমাণ আয়তনের একটা যদি দ্বীপও হয়, স্যাটেলাইটে সেটা ক্যাপচার করতে পারবে না। এত বিশাল জলরাশি প্যাসিফিক ওশানের, মানে প্রশান্ত মহাসাগরের। এই জন্যই তো সে প্রশান্ত, চারপাশে সে প্রশান্ত, এবং সবসময় সে অশান্ত। প্রচুর ঘূর্ণিঝড় তৈরি হয় এখানে, এবং বিস্তীর্ণ জলরাশিতে কখনো মানুষ থাকে না এখানে। এমনও জায়গা আছে যেখানে হাজার খানেক মাইল চারপাশে কোনো মানুষ পাবে না কেউ। ভাবতে পারেন দুনিয়াটা কেমন? অনেকে আমাকে অনেক রকমের কথা বলেন, কিন্তু তাদেরকে আমি বলে বোঝাতে পারবো না যে ভাই, আপনার আর আমার দুনিয়াতে বিশাল তফাৎ। আপনি ভাই ভালো আছেন, আমি শান্তিতে নেই, কিন্তু আপনার জীবনটা আমি খুঁজতে পারবো না, কারণ আপনাকে আল্লাহ আপনাকে যে জীবনটা দিয়েছেন ওই জীবনের শুকরিয়া আদায় করেন ভাই। আমার আরো বরঞ্চ ঈর্ষা হয় আপনাদের জীবন দেখলে, যে আমার জীবনটা আপনাদের মতো কেন না। এখনো যখন আমি আপনাদের সাথে কথা বলছি, বাড়ির জানালা দিয়ে আমি কিন্তু দূরে দুটো এন্টিটিকে নড়াচড়া করতে দেখছি একটা বাড়ির ছাদের উপরে। অবভিয়াসলি ওরা বিচাস, কিন্তু এটা আমার চোখ, কিন্তু আমার জায়গায় আরেকজন বসে কিচ্ছুই দেখবে না। এটাই তফাৎ। পাগলেরও কিন্তু পাগল না। আমাদের একজন মডারেটর আছে, তার নাম হচ্ছে মোহাম্মদ সিয়াম। সে সবসময় বলে যে ভাই আমি তো পাগল সাজি, কিন্তু আমি তো পাগল না। এটাই আর কি। আবারও বলি বারমুডা ট্রায়াঙ্গেল বলতে আসলে কোনো কিছু নেই। এটা জাস্ট কতগুলো সিরিজ অফ ইভেন্টকে জোড়াতালি দিয়ে জায়গাটার নামে বদনাম করা, বা একটা স্পেসিফিক নাম দিয়ে জায়গাটাকে বলা হয় যে এই জায়গাটা খারাপ, এইটুকুই। এর বাইরে যত মানুষহীন শিপ, মানে জাহাজ আপনারা পেয়েছেন বা যত কিছু হোক, ওগুলোর পেছনে কোনো না কোনো জায়গায় ইন্স্যুরেন্সের স্ক্যাম আছে, অথবা ডাকাতির ঘটনা আছে, বা কোনো না কোনো কিছু। এবং যদি কোনো কিছু ডুবে থাকে, কোনো জাহাজ, তাহলে বুঝতে হবে যে ওই জায়গার পানির ডেন্সিটি ওই সময় ঠিক ছিল না, এবং ডেন্সিটি ঠিক না থাকার কারণেই ওই জাহাজগুলো ডুবে গিয়েছে। এবার যদি আসে প্লেনের কথা, তাহলে তো আমি এক্সপ্লেন করলামই যে আকাশে কি পরিমাণে বড় বড় নদীগুলো ঘোরাফেরা করে, এবং এক একটা পাহাড়, এই পাহাড়ে আপনি উঠতে পারবেন না, কিন্তু এই পাহাড়ের শক্তি আপনি ইমাজিনও করতে পারবেন না। ঢাকা শহরে 1 ঘন্টায় যদি ওই পাহাড়গুলো বৃষ্টি ছড়ায়, পুরো ঢাকা শহর ডুবে যাবে, আপনি কিচ্ছুই জানেন না।
জানতে হলে জানার একটু চেষ্টা করতে হয়। আমরা যদি চাই আমরা যে কোনো ব্যাপারে জানতে পারি, আমরা যদি চাই আমরা আরও গবেষণা করতে পারি। গবেষণা যত করবো আমরা তত আমাদের জ্ঞান বাড়বে। আমরা অণুজীবের ব্যাপারে জানতাম না আজকে থেকে 100 বছর আগেও, কিন্তু এখন তো জানি যে অণুজীব আছে। এমনকি ব্যাকটেরিয়া পর্যন্ত আছে, যে ব্যাকটেরিয়াকে আমরা চোখে পর্যন্ত দেখি না কিন্তু এক্সিস্ট করে। তার দুনিয়াটা যদি আমরা দেখতে পারতাম তাহলে সেটা অন্যরকমই, তাই না? সমুদ্রের গভীরে এক ধরনের মাছ পাওয়া যায়, অ্যাংলার ফিশ। দেখতে প্রচণ্ড ভয়ঙ্কর, মনেই হয় যে এটা আমাদের দুনিয়ার না, কিন্তু এটা আমাদের পানির নিচেই আছে। এবং অজস্র অজস্র বিভিন্ন রকমের জীবজন্তু আছে। এমনকি পানির নিচে যে জায়গায় লক্ষ লক্ষ টন চাপ, 1 ইঞ্চি জায়গার উপরে লক্ষ লক্ষ টন চাপ, সেইখানেও বহাল তবিতে কোনো না কোনো চিংড়ি মাছ বেঁচে আছে আল্লাহর কুদরতে। কিছুই জানি না আমরা, জানলে শুধু উপলব্ধি করতে পারি আমরা। আল্লাহ হাফেজ।